প্রিয় দর্শক, স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমাদের আলোচনার বিষয় প্রশাসন তুমি কার। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হয়, কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই প্রশাসন এই দলের হয়ে কাজ করছে, তো প্রশাসন কোনো সময় অন্য দলের হয়ে কাজ করছে। আজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, চেয়ারম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট বোর্ড। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। জি, আমাদের সঙ্গে আছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ। জি, আমরা প্রশাসন নিয়ে কথা বলছিলাম যে প্রশাসন কার। আমি প্রথমে একটু জানতে চাই, বিএনপি প্রসঙ্গেই জানতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এই কথাটি বলেছেন। প্রশাসন কি বিএনপির পক্ষে কাজ করছে? আমার তো মনে হয় বর্তমান প্রশাসন আমাদের সবার প্রশাসন। যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তখন প্রতিটি রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে সাপোর্ট করেছে, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে গত 14 বছর ধরে, তাদের সবার আন্দোলনের ফসলই প্রশাসন। সুতরাং প্রশাসন তো আমার মনে হয় সবার। আপনি মনে করেন প্রশাসন সবার? বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে আপনারা নিশ্চয়ই নির্বাচনের কথা বলবেন, নির্বাচনের রোডম্যাপ চাইবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন হয়েছে। আপনাদের কি সংস্কারের ব্যাপারে কোনো ভয় আছে? সংস্কারের কথা বললেই আপনারা 31 দফার কথা বলেন। অবশ্যই না। আমার মনে হয় যে আমাদের দেশের কোনো ব্যক্তি এবং কোনো গোষ্ঠী নির্বাচন এবং সংস্কারকে পরস্পর বিরোধী একটা পজিশনে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু আসলে তা না। সংস্কারের জন্য নির্বাচনের দরকার, এবং নির্বাচন একটা সুষ্ঠুভাবে করতে হলেও কিছু সংস্কার করা দরকার। এবং বিএনপির যদি অবস্থাটা দেখেন, বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে আসলে 2022 সালে, 22 সালের মার্চ মাসে, যখন বিএনপি প্রথম 27টা রাষ্ট্র মেরামতের 27টা পয়েন্ট আইডেন্টিফাই করলো। এবং তারপরে বিএনপি অন্যান্য গণতান্ত্রিক যে দলগুলো আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, তাদের সবার সাথে মিলিত হয়ে তারা 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি তারা আইডেন্টিফাই করে, এবং এটাই ফ্রেমওয়ার্ক। এবং এই ফ্রেমওয়ার্ক যদি আপনারা দেখেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেসব কমিশন করেছে, হ্যাঁ, যেমন আপনার সংবিধান সংশোধন কমিশন, আপনার নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, পুলিশ কমিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, এই সবগুলো কমিশনের কথা কিন্তু 31 দফাতে আছে, যেটা বিএনপি 2022-23 সালে এবং অন্যান্য যে গণতান্ত্রিক পক্ষের শক্তি তারা এগুলোকে আইডেন্টিফাই করেছে। সুতরাং বিএনপি সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ, এবং অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপি জনগণের কাছেও প্রতিজ্ঞাবদ্ধ, যদি কখনো বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পায়, এই সংস্কার কাজগুলোকে বিএনপি সামনে নিয়ে যাবে। ফিরবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাই, আমরা যদি প্রশাসনের কথা বলি, সাধারণত আমরা দেখি যে প্রশাসনের আশকারাই এক ধরনের বাংলাদেশের চোরতন্ত্র তৈরি হয়। চোরতন্ত্র বলবো এই প্রসঙ্গে যে লুটপাট হয়, সেখানে আমরা বিগত সরকারের আমলে দেখেছি অনেক লুটপাটের চিত্র এসেছে, আমাদের গণমাধ্যমগুলোতে এসেছে। বর্তমান সময় পরিস্থিতি কেমন? এখনও কি কোনো বিশেষ দলের আজ্ঞাবহ হয়ে প্রশাসন কাজ করছে? ধন্যবাদ। ডক্টর জিয়া যথার্থই বলেছেন, প্রশাসন কিন্তু সবাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রশাসন। এখন হয় কি, আপনি যখন একটা জায়গায় থাকেন, যখন একটা সিস্টেমের ভিতরে থাকেন, তখন দেখে মনে হয়, যেমন আমরা ছোটোবেলায় 71 সালের কথা বলছি, বিবিসির নিউজ শুনতাম। সেই সময় যে নিউজটা আমার পছন্দ হয়, ভালো মনে হয়, তখন মনে হয় বিবিসি খুব ভালো বলতেছে। আবার যেটা দেখা যায় যে একটু আমি পছন্দ করি না বা আমার সাথে যায় না, তখন মনে হতো এই বিবিসি খারাপ ইত্যাদি। এখানে হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। কথা হচ্ছে যে একজনের কাছে যে নীতি নিয়মকানুন যেটা বলা হবে সেইটা সে চালাবে নিরপেক্ষভাবে। হ্যাঁ, এখানে যিনি চালান তাকে, ওই যে সর্বহিয়া দংশন করো, যিনি চালান তিনি যদি মাত্রা অতিরিক্তভাবে তাকে নিয়ন্ত্রণ করেন বা তিনি নিয়ন্ত্রিত হন, তখন মনে হবে যে এটা এই ধরনের আর কি। তো সেই জন্যেই কথা হচ্ছে যে আমি একটু ব্রিটিশ গভর্নমেন্টের একটা বলি, টরি আর ওদের যে দুইটা গভর্নমেন্ট আছে আর কি, ওদের যিনি চিফ সেক্রেটারি ছিলেন, তিনি পরের দিন নতুন গভর্নমেন্ট আসছে, নতুন প্রধানমন্ত্রী আসছে, আর ইনি কিন্তু ছিলেন আগের গভর্নমেন্টের চিফ সেক্রেটারি আর কি। তো উনি সকালবেলা গেছেন, যেই বললেন, স্যার আপনারা করছেন, আপনাদের কর্মসূচি এই,
তো উনি একটু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আপনি তো আগের সরকারের ছিলেন, চিফ ছিলেন, আপনি আমাদেরটা জানলেন কি করে? বললেন, এটা আমার জানতে হবে, কারণ ইট ইজ মাই যে গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্টের নীতিমালা বা ইত্যাদি তার দর্শন আমাকে মানতে হবে, দেখতে হবে, করতে হবে। তবে অবশ্যই সবার উপরে রাষ্ট্রের স্বাতন্ত্র্য এবং এটা আমাকে অ্যাডভোকেট করতে হবে, বলতে হবে যে স্যার এটা করা যাবে কি যাবে না, এটা আমার বলতে হবে, এটা আমার দায়িত্ব। তা ঠিক তেমনি এই প্রশাসন যে সময় যার আন্ডারেই থাকবে সে তার নিরপেক্ষতা অবশ্যই বজায় রাখবে। এখন সেটা যদি তার নিরপেক্ষতাটা বজায় রাখতে যেয়ে যদি না করা হয় বা বাড়াবাড়ি হয়ে যায়, তখন আরেকজনের কাছে মনে হবে যে মনে হচ্ছে যে ওই আমি বিবিসির যে নিউজের কথা বললাম, আমার পছন্দ হচ্ছে না, আমি বললাম ও তাহলে আমার দলের হলে আমি নিশ্চুপ থাকবো, অন্য দলের যদি কেউ হয়। এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার। এবং আবার বলছি, প্রশাসনের এটা কার্ডিনাল দায়িত্ব নিরপেক্ষতা অবলম্বন করা। তাই যার যেভাবে যেদিকে যায় সে বিষয়। এই জন্য আমাদের সিস্টেমে কিন্তু মন্ত্রী আর সচিবকে কিন্তু চিফ অ্যাকাউন্টস অফিসার, মানে আর্থিক বা সকল বিষয়ে তাকে বলা হয়েছে। মন্ত্রী হিজ বস, ঠিক আছে, কিন্তু মন্ত্রীও কিন্তু এই ওনার ফাইন্যান্সিয়াল এই যে ব্যাপারগুলোতে তিনি হস্তক্ষেপ করতে পারবেন না বা করবেন না। হ্যাঁ, সেখানে যদি এরকম হয় যে মন্ত্রী ওকে বাধ্য করলো, না আপনি এটা করতে পারবেন না, আমি যা বলছি সেটা শুনবেন, তখন কিন্তু ও কিন্তু টলটলেমান হয়ে গেল এবং ওর তখন পজিশনের হবে। এখন একটা সিস্টেমের ভিতরে কাজ করতে গেলে অবশ্যই একটা কোড অফ কন্ডাক্ট সিস্টেম মানতে হয়, বুঝতে হয়। সুতরাং আমার অপেক্ষাকৃত নিরপেক্ষ ব্যক্তিদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ, যেমন দুদকের চেয়ারম্যান বলবো, এনবিআর বলবো, কিংবা বাংলাদেশ ব্যাংকের মতো জায়গা, এই জায়গাগুলোতে বসানো যায় কিনা, নাকি যে সরকার আসে তাদের আজ্ঞাবহ লোকজন কি এখানে বসাতে হবে? না, এই যে এখানে আবার বলছি, আপনি যাদের কথা বললেন যে এইসব পোস্টগুলো, এগুলো কনস্টিটিউশনাল পোস্ট। কনস্টিটিউশনাল পোস্ট মানে এই পোস্টগুলো রাষ্ট্রের। আমরা এখানে রাষ্ট্র আর সরকারের একটা পার্থক্যটা আমার অবশ্যই মানতে হবে। রাষ্ট্র হচ্ছে সকলের, জনগণের রাষ্ট্র, আর সরকার হচ্ছে ওই রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত হয়ে আসে যে সে হচ্ছে সরকার। সুতরাং যে নির্বাচিত হয়ে আসে সে তো তার ভোটারের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসছে সেটা তাকে পালন করতে হয়। এটা রাষ্ট্রের সাথে হয়তো সাংঘর্ষিক হয়ে যেতে পারে মাঝে মাঝে, কিন্তু তবুও ওই যে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তার নিয়োগ, তার নিয়ন্ত্রণ রাষ্ট্রের কাছে থাকতে হবে। এরকম হলেও হবে না যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তিনি সরকারের হয়ে গেলেন, মানে সরকারের আজ্ঞাবহ হয়ে গেলেন, তাহলে কিন্তু তার সাংবিধানিক অবস্থান এটা কিন্তু দুর্বল হয়ে গেল, তিনি স্পষ্ট থাকবেন না। সুতরাং ওই জন্যই ওই যে ওনারা যে 31 দফার যেটা বলেছেন সেখানে সব কিছু কিন্তু ওইটাই বলা হয়েছে যে রাষ্ট্র এবং সরকারের যে পার্থক্য সেটাই স্পষ্ট থাকতে হবে। যেসব কনস্টিটিউশনাল পোস্টের সেগুলো রাষ্ট্রের লোক হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এনবিআর সরকারি প্রতিষ্ঠান হবে না, বা সরকার এনবিআর এর সব কিছু করবেন দেখবেন, এটা হবে না, কারণ সরকার নিজেই করদাতা। রাষ্ট্রের জন্য হবে, জনগণের জন্য হবে। আমি ফিরবো আপনার কাছে। 31 দফা প্রসঙ্গ আসলো, বাংলাদেশের জন্য 31 দফা আসলে কতটুকু দরকার সেই প্রসঙ্গেই জানতে চাই। যদিও প্রশাসন নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের মানুষ 3 বেলা খেতে চায়, তার একটা আবাসন চায়, তার একটা কর্মসংস্থান চায়, কিংবা জীবনের নিরাপত্তা চায়। এই জিনিসগুলো নিশ্চিত করার বিধানগুলো আছে কিনা আপনাদের 31 দফায়? 31 দফার মাধ্যমে আসলে বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান ওনারা উন্নয়ন কেন্দ্রিক যে রাজনীতি, এই রাজনীতির সূচনা করেছেন। আমাকে একটু অতীতে ফিরতে হয়। আপনারা যদি দেখেন যে বিএনপির সৃষ্টি লগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি সবসময় দেশ গড়ার দিকে ছিল, কেউ গড়ে কেউ ভাঙে। বিএনপি সবসময় দেশ গড়ার দিকে ছিল এবং বিএনপি সবসময় দেশে কীভাবে স্ট্যাবিলিটি আনতে হয়, হ্যাঁ, এর নেতৃত্ব কিন্তু বিএনপি সবসময় দিয়েছিল। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি 19 দফার মাধ্যমে দেশ গড়েছেন। তারপরে যখন এরশাদের সামরিক শাসনে এই দেশ ছিন্ন ভিন্ন, তখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ক্ষমতায় এসে দেশ গড়ার কাজে হাত দিয়েছেন। ওনার একটা দেশ গড়া শুধু আমি এক্সাম্পল দিই, যার ফলাফল আজকে আমরা সুফল আমরা সবাই ভোগ করছি, আপনি সহ। যেমন শিক্ষা, কাজের বিনিময় না, টাকার বিনিময় এবং খাদ্যের বিনিময়ে যে শিক্ষা কর্মসূচি, এই শিক্ষা কর্মসূচির ফলে আজকে আমাদের দেশের যে মেয়েদের এনরোলমেন্ট এডুকেশনে, হ্যাঁ, এটা কিন্তু ছেলেদের চেয়ে এখন বেশি। প্রাইমারি উপবৃত্তির কথা বলছেন? উপবৃত্তি এবং খাদ্য এবং টাকার বিনিময়ে যে শিক্ষা, এবং তার ফলশ্রুতিতে শুধুমাত্র শিক্ষা, মেয়েরা ভালো শিক্ষাই পায়নি, আমাদের দেশের যে জনসংখ্যা নিয়ন্ত্রণ
হ্যাঁ, এই যে আপনার TFR টোটাল ফার্টিলিটি রেট আর এখন অনেক কম, 2-এর নিচে, হ্যাঁ, এটাও কিন্তু ওই শিক্ষার ফলাফল। এবং আমাদের দেশে যে স্কিলস ডেভেলপমেন্ট হয়েছে, যার জন্য আজকে আমাদের গার্মেন্টস সেক্টর, যেটা আপনার প্রথম ফরেন কারেন্সি আর্নিং সেক্টর, সেখানে কিন্তু মেয়েরা নেতৃত্ব দিচ্ছে, মেয়েরা কাজ করছে, এবং এটা কিন্তু ওই যে পরিকল্পনা নিয়েছিলেন বেগম খালেদা জিয়া, তার ফলাফল। তো আজকে 31 দফা যে এইটা আমাদের দেশের যে ভবিষ্যৎ উন্নয়নের রাজনীতি, এই উন্নয়নের রাজনীতির সূচনাই আসলে আমাদের এই 31 দফা। এর মধ্যে রাষ্ট্র মেরামতের যে পয়েন্টগুলো আছে, যেমন ভাই বললেন দুদক, অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, সংবিধান, সংসদ, এগুলোর পাশাপাশি যে সফট জায়গাগুলো আছে, যেমন শিক্ষার ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে আমরা কীভাবে উন্নয়ন করব, আমরা আমাদের যুব সমাজকে কীভাবে উন্নতির দিকে নিয়ে যাব, আমরা আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, হ্যাঁ, এটাকে আমরা ম্যাক্সিমাইজ কীভাবে করব। আমি সেই জন্যই জানতে চাই যে স্বাস্থ্যর ব্যাপারে কি করবেন। বাংলাদেশের মানুষজন তো উন্নত চিকিৎসার জন্য অনেক সময় আমাদেরকে বিদেশে যেতে। হ্যাঁ, স্বাস্থ্য আমাদের দেশে প্রায় ক্লোজ টু $10 বিলিয়ন পার ইয়ার আমাদের স্বাস্থ্য আমরা খরচ করি, হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি, এবং এর প্রায় 70% টাকা কিন্তু দেশের বাইরে চলে যায়। কারণ আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, হ্যাঁ, এর উপরে মানুষের যে ট্রাস্ট, ওই ট্রাস্টের সমস্যা আছে, মানুষ বাইরে চিকিৎসা দিতে পছন্দ করে। তা আমাদের যে স্বাস্থ্যের উপরে যে পয়েন্ট আছে 31 দফার মধ্যে, এটা হলো 23 নম্বর পয়েন্ট। এখানে প্রথমেই বলা আছে যে সবার জন্য স্বাস্থ্য, হ্যাঁ, ইউনিভার্সাল হেলথ কেয়ার, এইটাকে নিশ্চিত করতে হবে। এবং এটা করার জন্য আমরা প্রথমেই যেটা আমাদের স্লোগান, যে চিকিৎসা ব্যতীত কোনো মৃত্যু নয়, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারবে না চিকিৎসা নেওয়ার আগে। এবং এটা করার জন্য আমাদের যেটা প্ল্যান আছে, যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে ইলেকট্রনিক হেলথ কার্ড তৈরি করব, যেটা প্রত্যেকটা পরিবারে থাকবে। এবং এই ইলেকট্রনিক হেলথ কার্ড নিয়ে যে কোনো পাবলিক হসপিটালে যে কোনো ফ্যামিলি ফ্রি চিকিৎসা নিতে পারবে। এই কথাগুলো চমৎকার, আমাদের শুনতে খুব ভালো লাগে, কিন্তু কবে বাংলাদেশে আসলে বাস্তবায়ন হবে সেটিও অনিশ্চিত অনেকটা আমাদের জন্য। যদি আমরা বাস্তবায়নে বিশ্বাস করি, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা অনেক কথা বলে ফেলেছি অতীতে। আমরা রাজনৈতিক যে জগৎ, এখানে আমরা কথা বেশি বলি। আমার মনে হয় যে এখন আমাদের সময় এসছে কথা কম বলা এবং কাজ করা, আমাদেরকে ডুয়ার হতে হবে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ভবিষ্যতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে পরে আপনারা এই 31 দফার সফল বাস্তবায়ন দেখবেন। এবং তার জন্য যে কাজগুলো আমাদের করা দরকার, আমরা প্রয়োজনীয় যে আপনার প্রিপারেটরি ওয়ার্ক, আমরা এখনই এই কাজগুলো শুরু করেছি, যাতে করে আমরা জনগণের কাছে আমরা সামগ্রিক যে উন্নয়ন পরিকল্পনা, এগুলো নিয়ে আমরা সামনে হাজির হতে। আমরা নির্বাচন এবং প্রশাসন প্রসঙ্গে আবার ফিরে আসি। নতুন রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা যে কথাটি বলেছে বিএনপি সম্পর্কে, বলেছে যে প্রশাসন বিএনপির পক্ষে, এর অধীনে নির্বাচন সম্ভব নয়। এর আগেও আমরা দেখেছি যখন তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর শুরু হলো, তখন অনেকভাবে তাকে বিতর্কিত করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, অনেক ঘটনার পর্যায়ক্রম রয়েছে সেখানে। এরকম কি কোনো ঘটনা ঘটছে? আপনারা কি প্রশাসন? আমি প্রথমেই বলেছি যে প্রশাসন আসলে কারো নয়, প্রশাসন সবার। এবং এনসিপি তো, আমি তো বলবো যে এনসিপির তাদের যে তারা কনসিভই করেছে, তারা যে যারা এখন নেতৃত্ব দিচ্ছে, তারা সরকারেই ছিল, সরকারের থেকেই এনসিপি কনসিভ করেছে। এবং এখন সরকারে অনেকে আছে যারা এনসিপিকে সরাসরি আপনার বিভিন্ন রকম সহযোগিতা দিচ্ছে, বুদ্ধি পরামর্শ সহ অন্যান্য সকল সহযোগিতা দিচ্ছে। সুতরাং কেউ যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করে, তাহলে আমার মনে হয় যে এনসিপি শুড বি অন দ্য বটম। সরকারেও ছিল এবং বর্তমানে আবার একটি রাজনৈতিক দলেও রয়েছে, এটিকে আপনারা কি সহজভাবে নিচ্ছেন? বাংলাদেশের জনগণ আসলে সিদ্ধান্ত নিবে যে আসলে এনসিপির কি করা উচিত, কি করা উচিত না। গতকাল তো বিএনপির সাথে তো মিটিং হলো, প্রফেসর ইউনূসের মিটিং ছিল, এবং সেখানে মূলত বিএনপি আলোচনা ছিল নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আলোচনা করা। হ্যাঁ, যে আমরা চাই যে ডিসেম্বরের মধ্যে বা তার আগে, হ্যাঁ, যে কারণ এখন পর্যন্ত কনসেনসাস কমিটি মোটামুটি কনসেনসাস তো ডেভেলপ হয়েই গেছে। আমাদের 31 দফা আছে, সেখানে রিফর্মের সব আইডিয়াসগুলো আছে। তারপরে বিভিন্ন রিফর্ম যে কমিশন, ওনারা ওনাদের মতো করে তৈরি করেছেন, এবং এগুলোকে সব একসাথে নিয়ে আপনার দেখা যে কোন কোন রিফর্ম আইডিয়াসগুলো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বা বেশিরভাগ পলিটিক্যাল পার্টি অ্যাগ্রি করে, এবং সেটা করার জন্য আমার মনে হয় না যে অনেক বেশি সময় দরকার আছে। এটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে এটা তৈরি করা যায়, করে তো নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করা যেতেই পারে। জি, আমি ফিরবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে জানতে চাই, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি বলি, খুব গুরুত্বপূর্ণ দুটি জায়গা, একটি হচ্ছে নির্বাচন আর একটি হচ্ছে সংস্কার।
আপনারা এনবিআর এর সংস্কারের জন্য কাজ করছেন এবং সেই সংস্কারের কাজ কতদূর আগালো আমাদেরকে জানাবেন, কারণ নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ দেওয়ার বিষয়েও একটি কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে ডিসেম্বর কাটটায়। অন্যান্য রাজনৈতিক দলেরও ভিন্ন মত রয়েছে। সংস্কার প্রসঙ্গে জানতে চাই, বিশেষত এনবিআর এর সংস্কার প্রসঙ্গে প্রথমে জানতে চাই। ধন্যবাদ। আমি কিছু অংশের উত্তর দিতে পারবো না বা মন্তব্য করবো না, কারণ ওটা আমার সিলেবাসে নাই। হ্যাঁ, আমি সরাসরি মেন কথাতেই আসি, সেটা হচ্ছে যে এনবিআর এর যে সংস্কার, এনবিআর এর সংস্কার মানে হচ্ছে দেশের কর পরিস্থিতির উন্নতি কেন হচ্ছে না, কেন কর জিডিপি এই এত একবারে নিম্নতম পর্যায়ে, কেন দেশের কর দেওয়ার সংস্কৃতি ডেভেলপ করছে না, কেন সকল মানুষ করের আওতায় আসছে না। হ্যাঁ, এই বিষয়গুলোতে কি কি সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা সবাই কম বেশি জানে, আমরা ওইটিকে খুব দর্পণে স্টাডি করে বের করছি, করে কি করতে হবে সেই কথাটা। এর জন্য তিনটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আইনের ভিতরে যে সমস্ত জটিলতা আছে, দরিদ্রতা আছে বা সমস্যা আছে, সেগুলোকে আমরা পিন পয়েন্ট করে আমরা লিস্ট করে আমরা বলে দিচ্ছি যে এই জায়গায় ইয়ে করতে হবে, আপনাকে এই সহজীকরণ করতে হবে বা করদাতাকে এই ধরনের রিলিফ দিতে হবে, না দিলে সে কর দিতে উৎসাহী বোধ করছে না। আমরা সরকারের আয় এবং ব্যয়ের ক্ষেত্রেও একটা ডিসিপ্লিনের প্রশ্ন কথা উঠছে, কারণ মানুষ যদি দেখে যে আমি করও দিচ্ছি আবার ওদিকে আমার পকেট মানি খরচ বেশি হচ্ছে, তাহলে তো এটা হলো না। আমি শিক্ষার জন্যে স্কুলে পড়াবো, সেই টাকাও দেবো করের থেকে, আবার ওই টিচার বিকেলবেলা আবার আমার মেয়েরে কোচিং পড়াবে, তারও টাকা দিতে হবে, তারপরে আমাকে ফ্রি বই দিচ্ছেন, আবার ওদিকে আমার এক গাদা গাইড বই কিনতে হচ্ছে। অর্থাৎ রাষ্ট্র এই ব্যাপারগুলো যদি সার্ভিসটা ঠিক না করতে পারে, তাহলে প্রশ্ন ওঠে আমি কর কেন দেবো। এটা একটা পয়েন্ট, ওই জন্য অর্থাৎ সার্ভিসটা ভালো করতে হবে, কথা বলতে চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে দৃষ্টিভঙ্গি, আপনার ওই যে করের অফিসারদের দৃষ্টিভঙ্গিটা, সে হবে সম্মানিত করদাতার সাথে কথা বলবে এবং তাকে হেল্প করবে হাউ টু পে ট্যাক্স। সেখানে সে এমন কোনো জটিলতা, তাই তার আইনের হোক বা দৃষ্টিভঙ্গির হোক বা কোনো দর্শনের দ্বারা হোক, সে সীমাবদ্ধ হতে পারবে না। সেই জন্য যেসব আইনে যেখানে এই সমস্তগুলো আছে, ডিসকাশনের পাওয়ার বা ইত্যাদি এগুলো আছে, এগুলোকে আমরা সংস্কারের কথা বলছি। আমরা কাজ মোটামুটি গুছিয়ে এনেছি, খুব শীঘ্রই আমরা জমা দেব। আমরা তিনটা ব্যাপারে বেশি দিয়েছি। প্রথমটা যেটা হচ্ছে যে এনবিআর থেকে প্রশাসন এবং নীতি এটা আলাদা করতে হবে। আলাদা না করলে সেম ব্যক্তি একই সাথে আইনও তৈরি করবে, আবার সেই ইয়ে করবে। যে পুলিশ আইন তৈরি করছে গুলি কোথায় কোথায় করতে হবে, আবার সেই পুলিশই ওই আইন দিয়ে যদি গুলি করা শুরু করে দেয়, তো তাহলে তো হবে না। আইন নীতি 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 আরেকজন করবে নিরপেক্ষ। ওই যে আবার বলছি রাষ্ট্র নীতি তৈরি করবে, আর এনবিআর সেইটা বাস্তবায়নে কাজ করবে, ব্যবস্থাপনায় থাকবে। সে নিজে নীতি তৈরি করতে পারবে না এবং নিজে ব্যবস্থাপনায় থাকবে না। তো যাই হোক, এটা বহুদিনের দাবি, সেইটার একটা সেপারেশনের ব্যাপার আছে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বিদ্যমান রুলস রেগুলেশনের ভিতরে কোথায় কোথায় জটিলতা আছে, কি আছে, সেগুলো লিস্ট করে কি করলে হবে, সেটা একটা বলা। তৃতীয়ত হচ্ছে আমরা জোর দিয়েছি অটোমেশনের উপরে। অটোমেশনটাই যদি হয়, সার্বিকভাবে যদি অটোমেশন হয়, অটোমেশন শুধু এনবিআর নিজে হলেই হবে না, আমার যে স্টেক হোল্ডার ব্যাংক, তারপরে যারা সহযোগী, সকলকে একসাথে অটোমেটেড হতে হবে। হলে পর এই পুরো জিনিস আমরা মনে করেছি অ্যাবাউট 47% অফ প্রবলেম উইল গো। 47% of problem will go. দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যে 5টি সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্ট দিয়েছে, আরও অসংখ্য সংস্কার কমিশন হয়েছে, তারাও পর্যায়ক্রমে রিপোর্ট দিবে, কিন্তু জনগণের দেখা যাচ্ছে এই মুহূর্তে যে তারা যেহেতু দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছে না অনেক বিষয়ে, তাদের কি এই সংস্কার কমিশনগুলোর উপর আস্থা আছে কিনা, নাকি আস্থাটা একটু কমে যাচ্ছে? এই যে আবার একটু প্রশ্নটা অন্য ধরনের। সংস্কার কমিশন সংস্কার যা সাজেশন দিচ্ছে, সে তো ভবিষ্যতের জন্যে, যে আপনার এই এতটা জ্বর হলে এই ওষুধ খেতে হবে, এই করলে এই হবে, এই হচ্ছে সংস্কারের কথা। এইটার সাথে সাথে যদি আপনি একই সাথে প্রত্যাশা করেন যে এত বড় একটা সংগ্রাম আন্দোলনের পরে, এত রক্তক্ষয় এর পরে একটা সরকার, আপনারই সরকার, এখন এই যে যদি বলা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভালো উন্নতি হচ্ছে না, তার মানে আপনি পাচ্ছেন না, বিকজ ইট ইজ ইউর গভর্নমেন্ট। ডক্টর জিয়া বলেছেন এটা কিন্তু জনগণের গভর্নমেন্ট, সকলের গভর্নমেন্ট, সুতরাং সকলকেই সহযোগিতা করতে হবে। যেমন আপনি দেখেন ছাত্ররা পলিটেকনিকে তারা সবাই মিলে রাস্তায় বন্ধ করে দিয়ে দাবি করছে। এটা বুঝতে হবে যে এই দাবি তো মেটানোর তাৎক্ষণিক বা এ তো এই সরকারের না, এবং এ কথা কিন্তু খুব ঠিক
যে সংস্কার আমি করব ঠিকই, কিন্তু সেটা বাস্তবায়ন দায়িত্ব কিন্তু রাজনীতির, মানে সরকারের, নির্বাচিত সরকারের। নির্বাচিত সরকার ছাড়া কিন্তু এই অথরিটি আসবে না। আমাদের কাজ বা সংস্কার কমিশনগুলোর কাজ হচ্ছে সংস্কার কোথায় কোথায় করতে হবে, কিভাবে করতে হবে সেইটা বলে দেওয়া, এবং দেশবাসী সকলের কাছ থেকেও এটাও প্রত্যাশা হবে যে তারা এই যারা নির্বাচন করবেন বা আসবেন তাদেরও এর সাথে একাত্ম হতে হবে এই জন্যই যে হ্যাঁ আমি এটা করব, এটা করার জন্য এই কথা বলে জনগণের কাছে তিনি বলবেন বা করবেন, তাহলে পরে এটা হবে। নইলে অতীতে দেখা গেছে, অতীতে 2-3 বারই দেখা গেছে খুব ভালো করে একটা প্রেসক্রিপশন করে দিলাম, হ্যাঁ নির্বাচনের আগে খুব প্রেসক্রিপশন সুন্দরভাবে করে দিলাম, 91 সালের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ তার 3 জোটের সব বললাম, বলে ওনারা আসলেন, এসে তারা তো পুরোটা হয়তো করতে পারলেন না বা কি একটা সমস্যা হলো, সে সমস্যারও হয়তো ইতিহাস আছে, কারণ আছে, কিন্তু তারপরে হয়তো আরেকটা ফর্মুলা আসলো, সেই ফর্মুলাটা নিয়ে দেওয়া গেল যে আরেকজন আরেক রকম বলতে থাকলো। এইরকম না, এখানে সকলের কনসেনসাস প্রয়োজন হবে, কারণ আমরা সবাই রাজনীতি করব, রাজনীতি করব মানে কি নির্বাচিত হব, আমি আমরা কাজ করব, সবার লক্ষ্য কিন্তু থাকবে একটি বাংলাদেশ, একটা বাংলাদেশ, হ্যাঁ আমার বাংলাদেশ। সুতরাং সেই আমার বাংলাদেশ হতে গেলে এটা অমুকের বাংলাদেশ তমুকের বাংলাদেশ না, এটা আমার বাংলাদেশ হতে হবে, সেজন্য সকলের আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হবে এবং সেটাই হবে। বিগত 16 বছরে প্রতি বছরে $16 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এমনটি আমরা যে হোয়াইট পেপার দেওয়া হয়েছিল শ্বেতপত্র সেখানে দেখেছি। বর্তমানে এই 8 মাসে তো তাহলে আমরা ধরে নিতে পারি যে পাচার হচ্ছে না বাংলাদেশ থেকে টাকা, সেই পরিমাণে পাচার হচ্ছে না, কিন্তু রিজার্ভ বাড়ছে না কেন? রিজার্ভ বাড়ছে না কে বললো? রিজার্ভ তো আপনার বাড়ছে, আপনার রিটার্ন না আপনি দেখেন তো এই সময় 20 না কত ছিল যখন বিগত জুলাই মাসে ছিল $20.39 বিলিয়ন এবং বর্তমানেও এর থেকে একটু কম রয়েছে, আমি হিসাবটা দেখলাম $20.33। আপনি গতকালকের দৈনিক বণিক বা তো সব জায়গায় দেখেন এটা 25 বিলিয়নের মতন হয়ে গেছে। এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, হ্যাঁ বাংলাদেশ ওয়েবসাইটে তো আছে, এটা স্পষ্ট। তার মানে বাংলাদেশের রিজার্ভ বাড়ছে, ফরেন ডেপ্ট রিপেমেন্ট খুব ভালো হচ্ছে, হ্যাঁ ফরেন না আমি বলছি রিজার্ভ বাড়ছে, তো অ্যাট দ্য সেম টাইম ওই যে ফরেন ডেট নিয়েছে না সেটা হু হু করে বাড়তেছে, ওইটা শোধ করতে যেয়ে এইটার একটা টানাপোড়েন হচ্ছে। আমার সেই জন্যই সরকারকে অবশ্যই করতে হচ্ছে, তার ডেট রিপেমেন্টের ব্যাপারে তাকে খুব স্ট্রিক্ট পজিশনে নিতে হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যদেরকে বলতে হচ্ছে যে ভাই আপনার লোন আমি নেব, কিন্তু আগে আমি নিজে গুছিয়ে নেই বা করি, এবং এটা তো একদিনের ব্যাপার না, এটা চলতে থাকবে সকলের। সামগ্রিকভাবে আমি ওইটাই বলছি যে এটা আমাদের অর্থনীতি, এই জন্যে আমাদের যার যার করণীয় সেখান থেকে সেটা আমরা করতে হবে। না করলে আমি স্বনির্ভর না হলে আমার কিন্তু বাইরে থেকে ঠান্ডা লাগতে পারে, আমার করোনাও হতে পারে, আমার কত কিছু হতে পারে, আমি ওইগুলো ঠেকাবার মতো প্রিভেন্টিভ পাওয়ার আমার ভিতরে কিন্তু গড়ে তুলতে হবে, এবং আমাদের কিন্তু রেজিলিয়েন্ট পাওয়ার, আমি মনে করি অত্যন্ত গর্বের সাথে বলি উই হ্যাভ গট দ্য রেজিলিয়েন্ট পাওয়ার, যার জন্যই দেখেন কত প্রকার জটিলতা আসে, এতে কিন্তু তারপরও আমরা নিশ্চয়ই ভালো আছি এবং ভালো হব, ভালো থাকব, সেই প্রত্যাশাই করি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো নিয়ে কথা বলছিলাম, তারা কখনো কখনো কোনো রাজনৈতিক দলের হয়েও কাজ করে, সেটি আমরা দেখেছি। যেটি শোনা যায় পত্রপত্রিকাগুলোতেও দেখা যায় যে নির্বাচন হলে বাংলাদেশের এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ একটি দল তারা নির্বাচিত হতেও পারেন, বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন। সেখানে আপনাদের প্রশাসনকে প্রভাবিত করার কোনো ইচ্ছা আছে কিনা বা এরকম কোনো কিছু আছে কিনা? বিএনপি তো একটা গণতান্ত্রিক, কি চলছে আপনাদের নির্বাচনী মেকানিজম, গণতান্ত্রিক দল, এবং আমার মনে হয় যে আমাদের এই যে সংস্কার নির্বাচন এই আলোচনাগুলো যে হচ্ছে মূলত ঢাকা কেন্দ্রিক যে আলোচনাগুলো হচ্ছে, এখানে জনগণের পার্টিসিপেশনটা কোথায়, জনগণের যে মতামত, তাদের যে আকাঙ্ক্ষা, এইটার প্রতিফলন তো আমাদেরকে দেখতে হবে। আমাদের গত 14 বছরের মূল আন্দোলনটাই ছিল কিন্তু 2টা অধিকার আদায়ের আন্দোলন। একটা ছিল মানুষের কথা বলা, ভয় ভীতি ছাড়া কথা বলার অধিকার, আরেকটা ছিল মানুষের যে ভোট দেওয়ার অধিকার। এখন এই মানুষ, এই যে জনগণ, এদেরকে বাদ দিয়ে যদি আমরা কিছু বিচক্ষণ ব্যক্তিত্ব, কিছু ইন্টেলেকচুয়ালরা সব সিদ্ধান্ত নেই, আমরা সংস্কারের সিদ্ধান্ত নেই, নির্বাচনের সিদ্ধান্ত নেই, তাহলে তো আমার মনে হয় যে আমরা গণতান্ত্রিক যে মূল্যবোধ, ওই মূল্যবোধের এগেনস্টে কাজ করব। আমার শেষ প্রশ্ন, জনগণের পক্ষে প্রশাসন সেটি কে নিশ্চিত করবে? জনগণের পক্ষে প্রথমত এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে তারা প্রো পিপল,
দ্বিতীয়ত যারা রাজনৈতিক দল আছে তাদেরকে জনগণের প্রতি শ্রদ্ধা রেখে আস্থা রেখে তাদের কাজ করতে হবে এবং প্রশাসন যাতে তাদের মতো করে ফাংশন করতে পারে জনগণের স্বার্থ আদায়ের জন্য, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা যেটি বললেন তারা কিন্তু একেবারে পরিষ্কার করেছে যে প্রশাসন জনগণের হয়ে কাজ করবে এবং জনগণের ভালোর জন্য কাজ করবে, এবং বাংলাদেশের জনগণ অনেকদিন পরে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে সেরকম একটি নির্বাচনই আমরা পাবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।